বিগত যে নির্বাচন আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বিএনপিকে ছাড়া শেষ যে নির্বাচন আমরা দেখেছি সেটি একটি বড় ভুল ছিল কি আওয়ামী লীগের? আওয়ামী লীগের তো প্রথম ভুল শুরু করছে, প্রথম কথা আমি স্টেট আপনাকে বলি, আমি মনে করি 2008 সালের যে নির্বাচন দেশে বিদেশে সমাদৃত, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা ষড়যন্ত্র নির্বাচন ছিল। ওই সরকার সাংবিধানিকও ছিল না, ওই সরকারের তত্ত্বাবধানে যে ইলেকশনটা হয়েছে আমি মনে করি সেটা একটা বিরাট ষড়যন্ত্রের। এটা শুধু আমাদের দেশই না, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফলে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ দেখায় নিজেকে, তারা নির্বাচিত হয়েছে বলে তারা সরকার গঠন করছে, কিন্তু আমার কাছে মনে হয় না তারা ওই বিপুল সংখ্যক ভোট পাইছে। দুই, ওনাদের এই সংগ্রামের ফলে 1996 সনে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তি করা হয় আমাদের সংবিধানে। সেই সংশোধনীকে ওনারা বাতিল করে দেয় 2011 সনে। কিভাবে? যে এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওনারা বাতিল করে দিচ্ছে, কিন্তু এটা হলো আরেকটা মিথ্যা কথা। ওনারা সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ এই ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, করে ওনারা বাংলাদেশে এরপরে 2014 সনের লাস্ট ইলেকশন, 18 সনের লাস্ট ইলেকশন, 24-এর ইলেকশন, এগুলি কোনো ইলেকশন বলে কোনোভাবেই পরিগণিত করা যায় না। সো এই ইলেকশনগুলো ছিল প্রহসন, ষড়যন্ত্র, এবং অবৈধভাবে অনির্বাচিত হইয়াও অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখছে। তার পরিণতিতে আপনি দেখছেন এখানে। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, রাজনৈতিক দলগুলোর সংস্কার এখন ভীষণ প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হলে নিশ্চয়ই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরও একটি বড় সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের জায়গায় কি রাজনৈতিক নেতারা হাঁটছেন? এখনো আমি দেখছি না, তবে আমি মনে করি ভবিষ্যতে যদি রাজনৈতিক সংস্কার করে তাহলে নিশ্চয়ই তার ভিতরে রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার হবে। যে কিভাবে আপনার রাজনৈতিক নেতা, একটা দলের নেতা নির্বাচিত হবে। দলের নেতা তো শুরু হয় ইউনিয়ন লেভেল থেকে, গ্রাম লেভেল থেকে শুরু হয়। আমাদের ইউনিয়নে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলাতে আপনার ইউনিয়ন মানে উপজেলা আবার কমিটি আছে, এরকম স্তরে স্তরে এটা কেন্দ্র পর্যন্ত কমিটি আছে। তা আমি মনে করি ভবিষ্যতে যেমন আমাদের বিএনপির ঘোষিত নীতি যে পূর্ণাঙ্গ কমিটি করার সময় নির্বাচিত কমিটি হইতে হবে, কিন্তু গত 10 বছর তো আমরা রাজনীতিই করতে পারিনি। আমরা মিটিং করতে গেলে জায়গা অনুমতি দেয় নাই, অনুমতি যদি দেয় তাহলে সেখানে পুলিশ গিয়ে আমাদের নেতাকর্মীদের ধরে ফেলে, কারণ ওই যে সবার নামে তো কেস ছিল, সেই জন্য আমরা ওটা সুযোগ করতে পারি না। কিন্তু আমাদের শুধু তাই নয়, আপনারা যখনই কর্মসূচি দিয়েছেন পাল্টা কর্মসূচিও দিতে দেখেছি আমরা বিগত সরকার। জি, তো সেজন্য আমি বলি আমরা তো ঠিক মতো রাজনীতিটা করতে পারি না। আমি মনে করি ভবিষ্যতে আপনি দেখবেন আমাদের দলের ভিতরেও একটা ইন্টারনাল রাজনৈতিক সংস্কার হবে, যে সংস্কার মানে হলো দলের যে নেতা হবে তিনিও কোনো না কোনোভাবে একটা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হবেন। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমরা করতে চাই। আব্দুল্লাহ আল মিন্টু, আমরা যে সংস্কার নিয়ে কথা বলছি কিংবা আমরা বলছি পুরো বাংলাদেশের আসলে সবগুলো সেক্টরে এখন সংস্কার প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনার ব্যক্তিগত আলোচনা কিংবা পরিচয়ের গল্প আমরা শুনছিলাম, আসলে ব্যক্তিগতভাবে আমরা যখন গল্প করছিলাম সেই গল্প থেকে একটু জানতে ইচ্ছা করছে, নতুন বাংলাদেশের নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একটু আপনার বিশ্লেষণ জানতে চাই, তার হাত ধরে আসলে ঠিক কতখানি সংস্কার আমরা দেখতে যাচ্ছি? ব্যক্তিগত যে সম্পর্ক আপনি বললেন সেটা ওই এক ধরনের ব্যক্তিগত আমি বলবো না, ব্যক্তিগত সম্পর্ক অবশ্যই ভালো, কারণ ওনার সাথে আমি নিজে, উনি যখন কংগ্রেশনের গোল্ড মেডেল পায় আমেরিকাতে, উনি নিজেই আমাকে রিকোয়েস্ট করতে জন্য আমার একদম পুরো ফ্যামিলি নিয়ে যায়। আমি, আমার ওয়াইফ, আমার 3 ছেলে, আমরা সবাই কিন্তু ওই কংগ্রেসে উপস্থিত ছিলাম। তবে ওনার সাথে আমি 2-3টা বিদেশে, অন্তত 2টা দেশে আমি গেছি, আমি জানি, যেখানে উনি চিফ গেস্ট ছিল, আমি স্পেশাল গেস্ট ছিলাম। নেপাল একটা আমার মনে আছে, আর একটা অন্য জায়গায়। আবার ওনার সামাজিক ব্যবসার সাথে আমার মেজো ছেলে জড়িত। তো সেই হিসাবে যদি আপনি বলেন তাহলে আমাদের সাথে একটা ব্যক্তিগত রাজনৈতিক সৌন্দর্য আসলে আমরা দেখতেও চাই। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে উনি তো অনেক সংস্কারের কথা বলছেন, আমি তো প্রথমে আপনাকে বলছি যে এই সংস্কারগুলো আমাদের অত্যন্ত জরুরি, কিন্তু সংস্কারের সাথে জনসম্পৃক্ততা অল্প জরুরি। এখন উনি কতটুকু সংস্কার করবেন, আমি মনে করি যেটা ভালো হবে সেটা হলো যদি উনি একটা স্টেটসম্যান হিসাবে, দেশের গার্ডিয়ান হিসাবে
যদি উনি এই সংস্কারগুলো একটা রূপরেখা তৈরি করে, রাজনৈতিক দলগুলোর সাথে উনি একটা ঐক্যমতে পৌঁছান কথা বলে, এবং কোন সংস্কারগুলো ওনারা করতে পারবেন আর কোন সংস্কারগুলো ভবিষ্যতে যারাই সরকারে আসে তারা এই সংস্কারগুলো করবেন বলে মানে ঐক্যমত্যে পৌঁছান, যাতে করে একটা বাধ্যবাধকতা থাকে যে এই সংস্কারগুলা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, বাংলাদেশের সামাজিক উন্নয়নের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এবং আমাদেরকে জাতি হিসাবে আমাদের মানুষের জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে এবং হবে। জবাবদিহিতা, সুশাসন, এগুলি সবই চলে আসবে, আইনের শাসন। তো উনি যদি সেটা করতে পারেন গার্ডিয়ান হিসেবে, আমি মনে এটা দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে, রেদার দেন উনি যদি সব করতে চায় উইদাউট জনগণের সম্পৃক্ততা। আগামীর বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্নের কথা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করতে চাই। আমার স্বপ্ন, আমি 16 বছর থেকে এখন, আমি তো সারা জীবনে ফাইট করছি এই আন্দোলন সংগ্রাম। আমি চাই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার দেশে গণতান্ত্রিক সমাজকে গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করবে, যেখানে আইনের শাসনে আমরা সমৃদ্ধ হব, যেখানে কুশাসনের পরিবর্তে সুশাসন দিয়ে একটা দেশ পরিচালিত হবে।